অনার্স প্রাণীবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা আমরা দেখছিলাম প্রাণী বৈচিত্র্য ১ প্রোটোজোয়া ও নন কর্ডার্স কোর্স কোড ২১-৩১-০৩। এই কোর্সের আমরা পড়ছিলাম হচ্ছে টেইনিয়া প্লাটিহেলমিনথেস পর্বের টেইনিয়া সোলিয়াম। অলরেডি আমরা এর অনেকটা দেখেছি। আজকে আমরা এর বাকি অংশগুলো শেষ করব। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে এর প্রজননতন্ত্র। তো প্রজননের ক্ষেত্রে এর ২ ধরনের প্রজনন থাকে, অর্থাৎ এরা হচ্ছে পুরুষ এবং সাধারণত যেকোনো প্রাণীর ক্ষেত্রে ২ ধরনেরই থাকে, পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্র। তো এই ২ ধরনের প্রজননতন্ত্রের মধ্যে আমরা আবার যদি পুরুষতন্ত্র একটা প্রাণীর দেহে থাকে আর স্ত্রী প্রজননতন্ত্র আরেকটা প্রাণীর দেহে থাকে, তাহলে সাধারণত তাদেরকে আমরা বলি একলিঙ্গিক। কিন্তু এই প্রাণীটার ক্ষেত্রে একই প্রাণীর দেহে পুরুষ প্রজননতন্ত্রও থাকে এবং স্ত্রী প্রজননতন্ত্রও থাকে, এজন্য এদেরকে বলা হয় হচ্ছে উভলিঙ্গিক। আবার আমরা দেখেছি স্টপলার ক্ষেত্রে যে এদের যেই ৪০০ থেকে ৫০০টা যে প্রথম ২২৫-এর পর থেকে শুরু করে যে ৪০০-৫০০ থাকে, তার মধ্যে প্রথম যে ১০০-২০০ সেইটাতে থাকে হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র শুধুমাত্র, এবং পরেরগুলাতে দুইটাই থাকে। তো একই প্রাণীর দেহে যেহেতু থাকে, এজন্য এটাকে আমরা বলে থাকি হচ্ছে উভলিঙ্গিক প্রাণী। তো আমরা একটু এদের যে গঠনটা সাধারণত এই লোয়ার শ্রেণীর ক্ষেত্রে কিছু কমন যেগুলাই দেখবো না কেন একই টাইপের প্রজননতন্ত্রের যে গঠনগুলা সেগুলা থাকে। উন্নত প্রাণীর ক্ষেত্রেও থাকবে এই অংশগুলাই, বাট নামগুলো একটু ডিফারেন্ট হয়ে যায়। তো হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্রের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রথমে আসি পুরুষ। কি অংশ এদের থাকে? শুক্রাশয়, ভাসা ইফারেন্সিয়া, শুক্রনালী বা ভাসা ডিফারেন্সিয়া, দুইটা কথা, একটা হচ্ছে ইফারেন্সিয়া আর এইটার ক্ষেত্রে আমরা বলি ডিফারেন্সিয়া। তাহলে একটা হচ্ছে ভাসা ইফারেন্সিয়া আর একটা হচ্ছে পরপর, মানে কোন অংশ থেকে কোন অংশ পরপর আসছে আমি কিন্তু সেই সিরিয়ালটাতেই সাজিয়েছি। সো তুমি যদি ওই সিরিয়ালভাবে রাখো তাহলে তোমার প্রসিডিউরটাও মনে রাখতে অনেক সহজ মনে হবে। তাহলে প্রথমে শুক্রাশয়ের পরের অংশটা হচ্ছে ভাসা ইফারেন্সিয়া, তার পরের অংশটাকে আমরা বলি শুক্রনালী বা ভাসা ডিফারেন্সিয়া। তারপরে আসে হচ্ছে সিরাস, তারপরে আসে সেরাস বা পেনিস আমরা বলি আরও একটা নাম, আর আরেকটা হচ্ছে জেনাইটাল অ্যাট্রিয়াম বা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ থাকবে। তো আমরা সাধারণত এই কয়টা অংশ দেখলাম, ১ ২ ৩ ৪ ৫টা। পুরুষ প্রজননতন্ত্রের ক্ষেত্রে এই ৫টা অংশ এবং পর্যায়ক্রমে এরকমই থাকে। তো গঠনের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা উভলিঙ্গিক, যার কারণে এখানে আমরা দুইটা গঠনই দেখতে পাচ্ছি। কিন্তু এখানে যদি আমরা দেখি তাহলে পুরুষ প্রজননতন্ত্রে এর ভেতরে এই যে গোল গোল ছড়ানো ছিটানো থাকে, অসংখ্য থাকে, একটা দুইটা না, ২০০ থেকে ৫০০টা পর্যন্ত এরকম যে ছোট ছোট অংশগুলা দেখতে পাচ্ছি হলুদ রঙের, এইগুলা হচ্ছে এদের হচ্ছে শুক্রাশয়। এগুলাকে আমরা বলছি হচ্ছে শুক্রাশয়। থাকবে কতটা? আমরা বলেছি প্রায় ২০০ থেকে ৫০০টা পর্যন্ত একটাই প্রোগ্লটিডসের মধ্যে এগুলা থাকবে, এবং এটা সারা পুরাটা বডি জুড়ে, যে এরকম না একটা অংশে না, সম্মুখে, পশ্চাতে, সাইডে, ভেতরে সব জায়গায় মূলত এরা ছড়ানো অবস্থায় থাকে এবং এগুলো সাধারণত গোলাকার হয়ে থাকে। এখান থেকে যেই নালীটা উৎপত্তি লাভ করবে সেটাকে আমরা বলবো হচ্ছে এই যে টেস্টিসের বাংলা হচ্ছে শুক্রাশয়। এর কাজ থাকে হচ্ছে মেইনলি শুক্রাণু উৎপন্ন করা। শুক্রাশয়ের যে কোনো ক্ষেত্রে শুক্রাশয়ের কাজই হচ্ছে শুক্রাণু উৎপন্ন করা। আমরা যখনই যে কোনো প্রজননতন্ত্র দেখব সেখানে এটা দেখতে পাবো। আচ্ছা, ভাসা ইফারেন্সিয়া যেটা, এই যে ভাসা ইফারেন্সিয়া, এটা হচ্ছে শুক্রাশয় থেকে যেই নালীগুলো সৃষ্টি হবে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই দেখতে পাচ্ছি, এ পাশে দেখতে পাচ্ছি, এই নালীগুলোকে আমরা বলবো হচ্ছে ভাসা ইফারেন্সিয়া। এই নালীগুলার কাজ হচ্ছে শুক্রাণুটাকে পরিবহন, শুক্রাণু উৎপন্ন করবে শুক্রাশয়, সেখান থেকে বের করে নিয়ে আসবে বা বহন করবে যে সে হচ্ছে এই ভাসা ইফারেন্সিয়া। তারপরে আসি হচ্ছে শুক্রনালী বা ভাসা ডিফারেন্সিয়া। দেখো এই যে যত নালী আছে, এই যে এখানে মিলিত হয়েছে, এখানে মিলিত, সবগুলো ভাসা ইফারেন্সিয়া মিলিত হয়ে একটা নালী তৈরি করবে, সেটাকে আমরা বলছি হচ্ছে শুক্রনালী বা ভাসা ডিফারেন্সিয়া। সমস্ত ইফারেন্সিয়াগুলা মিলিত হয়ে যে একটা নালী তৈরি করছে সেটাকে আমরা বলছি হচ্ছে ভাসা ডিফারেন্সিয়া বা শুক্রনালী। এরও কাজ একই, শুক্রনালী হচ্ছে শুক্রাণু বহন করে। এর পরের পার্টটা হচ্ছে এই যে সবুজ রঙের যে গঠনটা দেখতে পাচ্ছি এখানে, সেটাকে আমরা বলছি হচ্ছে
সিরাস বা এদের যে পেনিসের অংশটা যেটা আমরা বলতে পারি সেই অংশটা। তো এটা এদের সঙ্গম অঙ্গ হিসাবে কাজ করবে। এরপরে আরেকটা প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি, এই প্রকোষ্ঠটাকে আমরা বলছি হচ্ছে জেনাইটাল অ্যাট্রিয়াম। এটা একটা কমন প্রকোষ্ঠ আমরা বলতে পারি, যে পুরুষ প্রজনন তন্ত্রেও আমরা এটা দেখতে পাচ্ছি, আবার স্ত্রী প্রজনন তন্ত্রেও এটা আমরা দেখতে পাবো। অর্থাৎ হচ্ছে এইখানে এসে শুক্রাণুটাকে নির্গমন করবে, যেটা সেইটাকে আমরা বলছি হচ্ছে যে প্রকোষ্ঠের মধ্যে এই সেরাস বা পেনিসটা বের হয়ে এসে তার যেই ছিদ্রপথ, সেই ছিদ্রপথে জেনাইটাল ছিদ্র আমরা বলি বা গণপোর বলে থাকি। এই গণপোরের মাধ্যমে এখানে শুক্রাণু দিবে, পরবর্তীতে এখান থেকে আসবে হচ্ছে শুক্রাণুটা এই স্ত্রী প্রজননের যে যোনি অংশটা থাকে বা ভ্যাজাইনা থাকে সেই অংশে। তো আমরা প্রথমে দেখলাম শুক্রাশয় গোলাকৃতির, কাজ হচ্ছে শুক্রাণু উৎপন্ন করা, তারপরে অসংখ্য ছোট ছোট নালী এই শুক্রাশয় থেকে বের হয়েছে, শুক্রাণু বহনের কাজে ব্যবহার করে। ভাসা ইফারেন্সিয়া, সমস্ত ভাসা ইফারেন্সিয়া মিলিত হয়ে একটা নালী শুক্রনালী, তার কাজ হচ্ছে শুক্রাণু বহন করা। তারপরের একটা অংশ হচ্ছে একটু চওড়া, সেটাকে আমরা বলছি সেরাস বা পেনিস, যেটা সঙ্গম অঙ্গ হিসাবে কাজ করবে। দেন হচ্ছে একটা প্রকোষ্ঠ বা থলির মতন জেনাইটাল অ্যাট্রিয়াম, যেখানে শুক্রাণু নির্গমন করবে। এই হচ্ছে শুক্রাশয়ের মূল যে অংশগুলো আমি বলে দিলাম। এরপরে আমরা আসি হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্রে। স্ত্রী প্রজনন তন্ত্র যখন আমরা দেখব, ওই যে শুক্রাশয়, ডিম্বাশয়, শুক্রনালী, ডিম্বনালী, কমন কিছু পার্টগুলো এখানেও থাকবে। তো ডিম্বাশয় আমরা আগে নামগুলা দেখি, তারপরে হচ্ছে ডিম্বনালী, তারপরে উ টাইপ, পরপর কিন্তু এগুলো হচ্ছে মূলত চেষ্টা করবো এভাবে পরপর মনে রাখার জন্য। ডিম্বাশয়, ডিম্বনালী, উ টাইপ, যোনি, তারপর জরায়ু, তারপরে ভাইটালাইন গ্রন্থি, আর হচ্ছে ভাইটালাইন নালী। এই ওখানে ছিল 5টা পার্ট, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 7টা, 2টা। মূলত এই 2টা একটু এক্সট্রা এদের অংশ থাকে, বাট এই অংশগুলা মোস্ট কমন। আর জেনাইটাল অ্যাট্রিয়াম তো আছেই, একটা কমন প্রকোষ্ঠ 2টার ক্ষেত্রে। তাহলে ডিম্বাশয়, ডিম্বনালী, উ টাইপ, যোনি, জরায়ু। এই উ টাইপের সাথেই কিন্তু যোনি, মানে উ টাইপের অংশের সাথে যোনি প্লাস জরায়ু, 2টা পার্টি এই অংশ থেকে। ডিম্বাশয়, ডিম্বনালী, উ টাইপ, এখান থেকে এইদিকে চলে গেল জরায়ু, আর এইদিকে চলে গেল হচ্ছে যোনি, আর এটা হচ্ছে উ টাইপ। এর সাথে আবার থাকে হচ্ছে ভাইটালাইন গ্রন্থি, ভাইটালাইন নালী। এই উ টাইপ হচ্ছে একটা কমন জায়গা স্ত্রী প্রজনন তন্ত্রের ক্ষেত্রে। আমরা দেখব চিত্রটা দেখলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছবিটার ক্ষেত্রে আমরা দেখি এই যে হলুদ প্রমিনেন্ট যে অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটাই মূলত হচ্ছে এদের ক্ষেত্রে হলুদ এবং লালের ক্ষেত্রে। আর যেগুলো এই কালো, এগুলো কিন্তু আগের ছবিটাতে ওইভাবে দেখতে পাচ্ছিলাম না। এই যে ভাসা ইফারেন্সিয়া মিলিত হয়েছে, এখানে অসংখ্য নালী, চারপাশে ছোট ছোট এই বৃত্তের মতন যেগুলো দেখতে পাচ্ছি কালো ডট, এগুলো সবই হচ্ছে শুক্রাশয়। তো ওই পার্টটা আমার এখন ইম্পর্টেন্ট না, আমার এখন যেটা ইম্পর্টেন্ট আমরা সেটা দেখব। প্রথম আমরা বলেছিলাম ডিম্বাশয়, এদের এই দুই সাইডে 2টা লোভ বলে, আবার কখনো কোনো বিজ্ঞানী বলে যে 2টা ডিম্বাশয়, আবার কেউ বলে না 2টা ডিম্বাশয় না, 2টা আলাদা লোভ, একটা ডিম্বাশয় 2টা লোভ তৈরি করে। তো ডিম্বাশয় যেরকম শুক্রাশয়ের কাজ শুক্রাণু উৎপন্ন করা, ডিম্বাশয়ের কাজও হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করা। 2টা ডিম্বাশয় বা আমরা যেটাই বলি লোভ, এটা পরস্পরের সাথে একটা লাইন দিয়ে মিলিত হয়েছে। আমার কালারটা একটু চেঞ্জ করি, না হলে বোঝা যাচ্ছে না। তো যদি আমরা দেখি ডিম্বাশয়, এই যে এখানে মিলিত হয়েছে যে অংশটা দিয়ে, এটাকে আমরা বলছি হচ্ছে ডিম্বনালী। ডিম্বাশয়ের ইংরেজি হচ্ছে অভারি, আর ডাক্ট, ওভিডাক্ট, ডিম্বনালী, এটা আমরা বলছি। দেন আমরা বলছি যে এদের ক্ষেত্রে যেই ডিম্বনালীর কাজও ডিম্বাণু বহন করা। এরপরে আসি হচ্ছে উ টাইপ। উ টাইপের ক্ষেত্রে আমরা বলেছি যে 3টা অংশ। এই যে ছোট্ট বৃত্তটা, এই ছোট্ট বৃত্তটাই হচ্ছে উ টাইপ। এখান থেকে কি হয়েছে দেখো, যদি দেখি এই নালীটা অর্থাৎ ডিম্বনালী এসে যুক্ত হয়েছে, এখান থেকে জরায়ুর সৃষ্টি হচ্ছে, এখান থেকে যোনির সৃষ্টি হচ্ছে। 3টা অংশ প্লাস এখানে যেই ভাইটালাইন গ্রন্থি, সেটাও এখানে যুক্ত হচ্ছে, অর্থাৎ চারিপাশ থেকে যুক্ত হয়ে একটা প্রকোষ্ঠের মতন যেটা, সেটাকে আমরা বলছি হচ্ছে উ টাইপ। এখানে মূলত নিষেক হয়। নিষেক কি জিনিস? ডিম্বাণু প্লাস শুক্রাণুর যে এসে নিষেকটা, মানে 2জন যে যুক্ত হয়ে জাইগোট তৈরি করবে, সেই প্রসিডিউরটাকে আমরা বলি হচ্ছে
নিষেক। তাহলে উটাইপ মূলত নিষেক কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে যোনি। যোনিটা হচ্ছে এই অংশটা, এই লম্বা অংশটাকে, এই যে অ্যাট্রিয়াম পর্যন্ত চলে গিয়েছে, এটাকে বলা হচ্ছে যোনি। তো যোনির যেই পার্টটা, এটা এদের সঙ্গমঙ্গ হিসাবে কাজ করবে। কিছু দূর আসার পর এই জায়গাটাতে যদি দেখে একটু ফুলে গিয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে সেমিনাল রিসেপ্টাকল। এখানে তারা কি করে, এখানে শুক্রাধার বলি, সেমিনাল রিসেপ্টাকলকে অনেক বাংলায় বলি শুক্রাধার, অর্থাৎ শুক্রাণুগুলাকে এখানে জমা রাখে, এখানে শুক্রাণুগুলাকে জমা রাখে। যদি আমরা পরে আসছি, আমি ওইটা ডিটেলসে দেখাচ্ছি। এইখান থেকে শুক্রাণু আসলো আর এই টাইপের ভেতরে ডিম্বাণু থাকবে, তাহলে শুক্রাণু আর ডিম্বাণু এখানে মিলে নিষেক সম্পন্ন হবে। নিষেক হওয়ার পরে যেই জাইগোটগুলো সেগুলো চলে যাবে এই জরায়ুর মধ্যে। নিষিক্ত ডিম্বাণু যেটার মধ্যে থাকে সেটাই হচ্ছে জরায়ু। তাহলে এই অংশগুলোকে বলা হচ্ছে জরায়ু। আর এর বাইরে আমরা যেই ভাইটালাইন গ্রন্থি বলবো বা ভাইটালাইন নালী বলবো, ভাইটালাইন গ্রন্থি মূলত হচ্ছে ফলিকল, ফলিকল থেকে ডিম্বাণু সৃষ্টি হয়। তো ওই ফলিকলগুলার কাজ করে, ফলিকল তৈরি বা অসংখ্য ফলিকল এর ভেতরে থাকে, এটা একটা কুসুম গ্রন্থি নামেও পরিচিত। এটা হচ্ছে ভাইটালাইন গ্রন্থি। আর ভাইটালাইন গ্রন্থি থেকে যে নালী উৎপন্ন হয় ওইটাকে আমরা বলি হচ্ছে ওই টাইপের সাথে ভাইটালাইন নালী। তো এইটা হচ্ছে এদের মূল গঠনের যে পার্টটা, এইটাকে তো আমরা গঠন পড়ে ফেললাম। এখন যেটা আমরা আসব সেটা হচ্ছে যে সঙ্গম। সঙ্গমের ক্ষেত্রে কি হয়, যে একই প্রোগ্লটিডসের মধ্যে যদি থাকে, পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্র থাকে, তাহলে সেক্ষেত্রে তাদেরও সঙ্গম হতে পারে, মানে ডিম্বাণু শুক্রাণুর মিলন হতে পারে। অথবা আমরা জানি যে এর প্রথম দিককার 100 থেকে 200টা পর্যন্ত শুধু পুরুষ প্রজননতন্ত্র থাকে, তখন ওই প্রোগ্লটিডসটা ভাঁজ হয়ে এই যে যেখানে ডিম্বাশয় মানে স্ত্রী প্রজননতন্ত্র আছে, এরকম প্রোগ্লটিডসের সাথে যদি মিলিত হয় তাহলেও আমার নিষেক সম্পূর্ণ হয়। দুটো প্রসিডিউরেও হতে পারে। যেহেতু একটা প্রাণীর দেহেই এটা হচ্ছে, এই ধরনের নিষেককে আমরা বলি হচ্ছে স্বনিষেক, অর্থাৎ এদের নিষেকটা হবে স্বনিষেক হয়ে থাকবে। তাহলে উ টাইপের নিষেক সম্পূর্ণ হওয়ার পরে তৈরি হবে হচ্ছে জাইগোট। এই জাইগোটের চারপাশে এদের তো এক ধরনের আবরণ, ভাইটালাইন গ্রন্থি দ্বারা যেই থাকবে পুষ্টি উপাদানগুলা এই কুসুমকে ঘিরে একটা খোলক তৈরি করবে এবং একটা ক্যাপসুলের মতন গঠন তৈরি করবে। এই ক্যাপসুলগুলা উ টাইপ থেকে পরবর্তীতে জরায়ের দিকে চলে যাবে। তাহলে কিভাবে আসছে আমরা পুরো প্রসিডিউরটা দেখি। এখানে হচ্ছে শুক্রাণুগুলা শুক্রাশয় থেকে আসবে হচ্ছে ভাস ইফারেন্সিয়া থেকে ভাস ডিফারেন্সিয়া, সেখান থেকে পেনিসের মাধ্যমে এই আট্রিয়ামে, আর এই দিকে এটা হচ্ছে এদের স্ত্রী সঙ্গমঙ্গ, এখান থেকে শুক্রাণুটা নিয়ে সে এখানে জমা রাখবে। এখান থেকে আর এখানে ডিম্বাণু তৈরি হবে, ডিম্বনালী দিয়ে এ চলে আসবে উ টাইপে। উ টাইপের এইখানে এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে তৈরি করবে হচ্ছে জাইগোট। জাইগোটের পুষ্টি বা আদার্স যে গঠনটা তৈরি করা, কুসুম প্লাস হচ্ছে তার চারপাশের আবরণ তৈরির জন্য যে অংশটা, সেটা দিবে প্রোভাইড করবে হচ্ছে এই ভাইটালাইন গ্রন্থি। দেন এই নিষিক্ত ডিম্বাণুগুলা চলে যাবে হচ্ছে জরায়ুর মধ্যে এবং জরায়ুর ভিতরে জমা হতে থাকবে এবং জরায়ুর আস্তে আস্তে অনেকগুলা শাখা তৈরি হবে। যখন শাখা তৈরি হবে তখন কি হবে, এই পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্রের অংশগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকবে। তখন এর ভেতরে পুরাটা অংশ জুড়েই চলে আসবে হচ্ছে নিষিক্ত ডিম্বাণু। যেই নিষিক্ত ডিম্বাণু যখন থাকবে এবং পুরুষ এবং স্ত্রী প্রজননতন্ত্র পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে, তখন এগুলাকে আমরা বলবো হচ্ছে গ্রাভিড প্রোগ্লটিডস। এবং এই গ্রাভিড প্রোগ্লটিডস পরে মানুষের মলের সাথে বাইরে চলে আসবে। তো এখানে এই একটা ক্যাপসুলের মধ্যে সাধারণত 30 থেকে 40,000, আর একটা গ্রাভিড প্রোগ্লটিডসের মধ্যে সাধারণত 30 থেকে 40,000 এরকম নিষিক্ত ডিম্বাণু থাকে। তো সেগুলা দেহের বাইরে বের হয়ে আসবে। তো এদের জরায়ুতে থাকা অবস্থাতেই সাধারণত ভ্রূণীয় যে পরিস্ফুটন সেটা হয়ে থাকে। তো এদের
ভ্রূণীয় পরিস্ফুটন কিভাবে হয় আমরা যদি দেখি, জীবনচক্রের ক্ষেত্রে এদের কি কি প্রক্রিয়া সম্পূর্ণ হয়। আমি অলরেডি ক্যাপসুলের কথাটা বলেছি। তারপরেও 1 নাম্বার ধাপ হচ্ছে ক্যাপসুল উৎপাদন, 2 নাম্বার ধাপ হচ্ছে ভ্রূণের বিকাশ, 3 নাম্বার হচ্ছে হেক্সাকান তৈরি। এরকম সিরিয়ালি যদি তুমি মনে রাখার চেষ্টা করতে পারো তাহলে তোমার প্রসিডিউরগুলোও অনেক সহজ মনে হবে এবং সিরিয়ালি পড়তে হবে। এখানে উল্টোপাল্টা করার কোনো সুযোগই নাই। অনকোস্ফিয়ার তৈরি, দেন হচ্ছে মাধ্যমিক পোষক, তার মানে হচ্ছে মাধ্যমিক আমরা বলেছিলাম, আর একটা হচ্ছে প্রাথমিক। মাধ্যমিক মানে কিন্তু শূকর, তার মানে শূকরের দেহে সংক্রমণ করবে, তারপরে ওর দেহের ভেতরে ব্লাডার ওয়ার্ম বা সার্কোসের উৎপাদন করবে, দেন চূড়ান্ত পোষক বা প্রাথমিক পোষকের আক্রমণ মানে মানুষের দেহে আসবে। তাহলে এই যে 7টা ধাপ, আমরা এখন এই 7টা ধাপ দেখব যে কিভাবে সম্পূর্ণ হচ্ছে। প্রথম ধাপে আমি বলেছিলাম ক্যাপসুল উৎপাদন। উ টাইপের মধ্যে এদের নিষেক সম্পূর্ণ হবে, দেখলাম নিষেক হবে। নিষেকের পরে এখানে যেটা দেখব সেটা হচ্ছে নিষেকে ওই যে উ টাইপের ভাইটালাইন গ্রন্থি থেকে কুসুম কোষ আমরা পাবো। সেই কুসুম কোষের গুলা জরায়ুতে এদের অবস্থান থাকবে। জরায়ুতে ক্যাপসুলের যেই গঠনটা, ক্যাপসুল তৈরি করবে জরায়ুতে গিয়ে কুসুম কোষ চারিপাশে আবৃত হয়ে। এই ক্যাপসুলগুলা যখন তৈরি হবে তখন প্রজনন অঙ্গ, যে পুরুষ এবং স্ত্রীর প্রজনন তন্ত্রের বিলুপ্ত ঘটবে। বিলুপ্ত ঘটে এর ভেতরে 30 থেকে 40,000 নিষিক্ত ডিম্বাণু থাকবে। সেই নিষিক্ত ডিম্বাণুগুলার সহ প্রতিদিন 2 থেকে 3টি প্রোগ্লটিডস, যেটা গ্রাভিড প্রোগ্লটিডস আমরা বলি, সেটা খসে পড়ে বাইরের পরিবেশে মানুষের মলের সাথে বের হয়ে আসবে। এরপরে আসে হচ্ছে ভ্রূণের বিকাশ। ভ্রূণের বিকাশ কি কোথায় ঘটবে? ওই মল থেকে বের হয়ে আসার আগেই কিন্তু, মানে মানুষের মলের মাধ্যমে বের হয়ে আসার আগেই কিন্তু জরায়ুতে থাকা অবস্থাতে এদের ভ্রূণের বিকাশ ঘটবে। ভ্রূণের বিকাশে প্রথমে জরায়ুতে অসম বিকাশ, অসম মানে সমান খণ্ডের কোষ তৈরি করবে না। জাইগোটগুলার বিভাজন হবে ছোট বড় কোষের তৈরি করবে। তো সাধারণত প্রথমে 2 ধরনের কোষ তৈরি করে। একটা হচ্ছে বড় কোষগুলো, বড় মেগা মানে তো বড় আমরা জানি, বড় কোষটাকে বলা হয় মেগামেয়ার, আর ছোট কোষটার নাম হচ্ছে ভ্রূণীয় কোষ, তার মানে ভ্রূণ তৈরি করবে যেটা, সেটা হচ্ছে ছোট কোষগুলা থাকবে। তারপরে কি হবে, এখান থেকে ভ্রূণীয় কোষগুলা আবার ডিভাইডেড হবে হয়ে 2 ধরনের তৈরি করবে। মেগামেয়ার থেকে ছোট, কিন্তু ওই ভ্রূণীয় কোষ থেকে কোষের মধ্যে 2 ধরনের, একটা হচ্ছে বড়, সেটা হচ্ছে মেগা তো আর বলতে পারবো না, এই জন্য মাঝারি সাইজের, এর জন্য মেসোমিয়ার। আর একেবারে ছোট যেটা সেটা হচ্ছে মাইক্রোমিয়ার। তাহলে প্রথমে 2টা কোষ এইটা যদি থাকে তাহলে 2টা কোষ তৈরি করলো। একটা ধরলাম যে এই ক্যাপসুলের মধ্যেই ঘটনাটা ঘটছে। এই যে ক্যাপসুলের মধ্যে প্রথমে কি হলো, একটা বড় কোষ তৈরি করলো, একটা ছোট কোষ তৈরি করলো। তারপরে আবার কি করলো, বড় কোষটা তো আছেই, এই ছোট কোষটা আবার এরকম একটা কোষ তৈরি করলো, এরকম একটা কোষ তৈরি করলো। তাহলে এটা মেগামেয়ার, এটা মেসোমিয়ার, আর এটা হচ্ছে মাইক্রোমিয়ার। এই 3 ধরনের কোষ তৈরি করবে, এটা আমরা দেখলাম। দেন আমরা দেখি যে এর ভেতরে মেগামেয়ার, তার মানে এই যে বড় কোষ যেগুলা ছিল এবং কুসুম কোষ যেগুলা ছিল, তারা মিলে একেবারে বাইরের যে পর্দা সেইটা তৈরি করবে। একদম বাইরের পর্দা তৈরি করবে হচ্ছে বড় কোষগুলা আর কুসুম কোষগুলা। আর যেই ভেতরের যে মাইক্রোমিয়ারগুলা ছিল, একদম ছোট কোষগুলা, এইগুলা থেকেই মূলত প্রাণীটার যেই সৃষ্টি, অর্থাৎ মরুলা আমরা বলি। জাইগোটের পরে হচ্ছে তৈরি হয় মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, এরকম। তাহলে প্রথমে মাইক্রোমিয়ারগুলা মরুলা তৈরি করবে। মরুলা থেকে যদি আমরা দেখি, সেখান থেকে নেক্সট যেই মেসোমিয়ার থাকবে সে হচ্ছে অন্তঃভ্রূণীয় পর্দা, আর এটা হচ্ছে মেগামেয়ারগুলা বড় কোষগুলা বহির্ভ্রূণীয় পর্দা, মাঝারিগুলা অন্তঃভ্রূণীয়, আর একেবারে ছোটটা হচ্ছে মরুলা তৈরি করবে। এটা গেল হচ্ছে আমার ভ্রূণীয় বিকাশ। এর এখানে যদি আমরা দেখি ছবিটা, তাহলে দেখো এটা হচ্ছে এক্স সেল বা যেই জাইগোটটা সেইটা, এটা আমার প্রথমে হচ্ছে ডিভাইডেড হয়ে এইটা হচ্ছে কুসুম কোষ, এটা ডিভাইডেড হবে, এটা বড় কোষ মেগামিয়ার, এটা ছোট কোষ, এটা হচ্ছে ভ্রূণীয় কোষ। এবার কি করছে, এগুলো কুসুম কোষই আছে, এখান থেকে আবার এই যে একদম ছোট মাইক্রোমিয়ার তৈরি হলো, তার পাশে তৈরি হলো হচ্ছে মেসোমিয়ার, আর এই মেগামেয়ারগুলো তো আছেই। এরপরে আমরা যদি দেখি এই ছবিতে, এই যে কুসুম কোষ প্লাস বড় কোষগুলা,
এরা তৈরি করবে হচ্ছে বহির্ভ্রূণীয় পর্দা, একদম ভেতরের যেটা সেটা হচ্ছে মেসোমিয়ার, আর একদম মাঝখানে যে বলের মতন সেটা তৈরি করবে হচ্ছে মরুলা। এরপরে আসি হচ্ছে হেক্সাকান্থ। হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, এখানে 6 সংখ্যার একটা কিছু তৈরি হয়, এর জন্য এটাকে বলা হয় হচ্ছে হেক্সাকান্থ। এইটা প্রথমে হচ্ছে অনকোব্লাস্ট নামক এই মরুলা দশার যে কোষগুলা থাকে এগুলাকে বলা হয় হচ্ছে অনকোব্লাস্ট কোষ। এই কোষের পেছন থেকে তৈরি হয় হচ্ছে কাইটিন। কাইটিন মানে কাটার মতন, কিন্তু কাইটিন যাদের থাকে তাদের শক্ত হয়, হ্যাঁ, আর হচ্ছে কোলাজেন থাকলে একটু ইলাস্টিসিটি থাকে, নরম হয়। তো কাইটিন নির্মিত 6টা আংটা থাকে, এই 6টা আংটার কারণে এই দশার নাম হচ্ছে হেক্সাকান্থ। তো হেক্সাকান্থ তৈরি হবে এবং এই হেক্সাকান্থ যেটা থাকবে এটা হচ্ছে এর একজোড়া পেনিট্রেশন গ্রন্থি থাকে, কারণ সে যখন পোষকের কোষে ঢুকবে তাকে তার মানে তার ভেতরের থাকার জন্য কি করবে, বা তাকে ছিদ্র করার জন্য যে গ্রন্থিটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে পেনিট্রেশন গ্রন্থি। এটা থাকে হচ্ছে এই হেক্সাক্যান্থের। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা এই যে ছবিটা যদি দেখি 1 2 3 4 5 6 এরকম 6টা কাটার মতন হুক থাকে এদের। অনকোস্ফিয়ার তৈরি, ওই যে অনকোব্লাস্টের পরের ধাপটা, অনকোব্লাস্ট তৈরি করেছিল হেক্সাকান্থ, আর এরপরের যেটা তৈরি হবে সেটা হচ্ছে অনকোস্ফিয়ার। অনকোস্ফিয়ার কি হয়, হেক্সাকান্থ ওই যে যেটা গঠনটা তৈরি হলো সেই গঠন প্লাস অন্তঃভ্রূণীয় পর্দা এবং ক্যাপসুলের যে প্রাচীর থাকবে, এই প্রাচীর সহ সব কিছু মিলে আমার মানে বহির্ভ্রূণীয় অন্তঃভ্রূণীয় সব কিছু মিলে যে অবস্থানটা থাকবে, শুধু ভেতরের যেই মরুলাটা ছিল সেই মরুলাটার যখন 6টা কাটা সেটা কিন্তু হেক্সাকান্থ, আর ওই হেক্সাকান্থ সহ পুরা যে গঠনটা একেবারে ক্যাপসুলের যে গঠনটা, সেই গঠনটাকে আমরা বলছি হচ্ছে অনকোস্ফেয়ার। অনকোস্ফেয়ার থেকে আমরা কি পাবো, খোলক এবং কিছু পরে এই খোলক এবং বহির্ভ্রূণীয় যে মানে ক্যাপসুলের যে প্রাচীরটা সেইটা আর বাইরের যে পর্দাটা সেইটা চলে যাবে, শুধু থাকবে হচ্ছে অন্তঃভ্রূণীয় পর্দা। এবং এই থাকা অবস্থায় এই প্রোগ্লটিডগুলা পোষকের মলের মাধ্যমে, তার মানে অনকোস্ফিয়ার পর্যন্ত দশা কিন্তু মানুষের দেহেই ঘটে থাকবে। এরপরে সে বাইরে চলে আসবে, বাইরে আসার পর পোষকের সংক্রমণ হবে। পোষকটাকে আমরা বলেছি প্রথমে শূকরের দেহে যাবে, মানুষের দেহে থেকে তো মানুষের দেহে আসার সম্ভাবনা খুবই কম, আসবে না এরকম না, কারণ যদি কোনোভাবে মানুষ সেটাকে ভক্ষণ করে তাহলে মানুষের দেহে আসতে পারে। তবে মেইনলি এদের প্রধান যেই টার্গেট সে হচ্ছে শূকর। তো শূকর কি করবে, যখন মানুষের মল খাবে তখন এটা তার শরীরে, মল খেলে তো অবশ্যই কোথায় যাবে, ইন্টেস্টাইনে যাবে। পাকস্থলিতে এই যাওয়ার পর পাকস্থলীর যে এনজাইমেটিক উপাদানগুলো থাকে সেটা অম্লীয় যে পেপসিনটা থাকে মেইনলি, সেটা এদের যে অন্তঃভ্রূণীয় পর্দাটা ছিল সেই পর্দাটাকে নষ্ট করে দেয়। নষ্ট করে দিলে হেক্সাকান্থ লার্ভাটা ওর ভেতরে যে বাইরে, ওই যে হেক্সাকান্থ মানে বলেছিলাম কি যে মরুলার যে গঠনটা, সব লেয়ারগুলো নষ্ট হয়ে গেল, তাহলে ওই গঠনটা থাকবে, ওই গঠনটা বের হয়ে আসবে। আসার পর এর যে 6টা হুক আছে আর যে পেনিট্রেশন গ্রন্থি ছিল, এই 2টা গ্রন্থি এই শূকরের পেটের যেই মিউকাসাল লেয়ার থাকে, যে ইন্টেস্টাইনের যে লেয়ার থাকে সেই লেয়ারের ভেতরে সে ঢুকাই দিবে, ঢুকে ওর রক্তনালীর মধ্যে ঢুকে যাবে এবং রক্তনালীর মাধ্যমে সে তার সারা দেহে জিহ্বা, গলা, কাঁধ, উরু, হৃৎপিণ্ড সমস্ত যেখানে যেখানে মাংসপেশি আছে সেখানে সে অবস্থান করবে। তাহলে কি করবে, হেক্সাকান্থ লার্ভাটা বের হবে, হুকের সাহায্যে অন্ত্রে প্রথমে আটকাবে, তারপরে তার যে পেনিট্রেশন গ্রন্থি থেকে রস গ্রহণ করবে, করে সে রক্তনালীর মাধ্যমে বিভিন্ন অঙ্গে প্রবেশ করবে। এটা হচ্ছে তার মাধ্যমিক পোষকের দেহে ঢোকার পর প্রথম যে কাজটা। এরপরে কি করবে, সে ব্লাডার ওয়ার্ম তৈরি করবে। ব্লাডার ওয়ার্ম বা সিস্টি সার্কাসের উৎপত্তি 1 মার্চের কোশ্চেন হিসাবে এখানে কিন্তু এই একটা আমি মিস করে গিয়েছি, সেটা হচ্ছে হেক্সাকান্থ কি এটা আসে, বা হেক্সাকান্থ কোথায় পাওয়া যায় এটা আসে, অনকোস্ফিয়ার কি এইটা আসে। অনকোস্ফিয়ার বলে একদম ক্যাপসুল, অন্তঃভ্রূণীয়, বহির্ভ্রূণীয়, হেক্সাকান্থ সব কিছু মিলে যে গঠন সেটা হচ্ছে অনকোস্ফিয়ার। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এই যে বললাম যে ব্লাডার ওয়ার্ম কি বা সিস্টি সার্কাস কি, এটা 1 মার্চের কোশ্চেন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়তে হবে। তো বিভিন্ন অঙ্গে যাওয়ার পরে সেখানে কি করবে,
সে হুকগুলাকে, ওই যে 6টা হুক ছিল সেই হুকগুলা সে বিলুপ্ত করে ফেলবে, কারণ ওখানে তো তার আটকে থাকার আর কোনো দরকার নাই। কারণ পাকস্থলীতে কেন আটকে থাকতে হবে? পাকস্থলীর একটা সংকোচন প্রসারণ, খাবার যেহেতু সে অন্য অনেক খাবার খাচ্ছে, খাবার খেলে সংকোচন প্রসারের মাধ্যমে সে খাবারের সাথে ওই শূকরের মলের মাধ্যমে দেহের বাইরে চলে আসতে পারে। যেন সে দেহের বাইরে না আসতে পারে এর জন্য তাকে আটকে থাকার জন্য ওই ধরনের হুকের প্রয়োজন ছিল। এরপর কি করে, এই যে হুক যেটা থাকে, হুক বিলুপ্ত করার পর এর লার্ভার ভেতরের কেন্দ্রে একটা গহ্বর তৈরি হয় এবং সে কি করে পোষক দেহ থেকে অনেক রস গ্রহণ করে একটা থলির মতন গঠন তৈরি করে। এই যে থলি যেটাকে আমরা বলি তরলপূর্ণ একটা গহ্বর তৈরি হয়, ভেসিকল বা ব্লাডার, সেখান থেকে আসছে মূলত হচ্ছে ব্লাডার ওয়ার্ম। ওয়ার্ম মানে কৃমি বলি, আর ব্লাডার মানে ওই থলি, এজন্য এটাকে আমরা বলি হচ্ছে ব্লাডার ওয়ার্ম। তো এখানে গহ্বর সৃষ্টি হবে, রস গ্রহণ করে সেই ব্লাডারের আকারটা বড় হবে। ব্লাডারের সৃষ্টির পরে কি হবে, এখান থেকে এই যে অগ্রপ্রান্তে ইনভ্যাজিনেশন হবে। ইনভ্যাজিনেশন বিষয়টা কি? ইনভ্যাজিনেশন বিষয়টা হচ্ছে যে ইন মানে ভেতরে, ভ্যাজিনেশন মানে ঢুকে যাওয়া, তার মানে ভেতরের দিকে ঢুকে যাওয়া, মাথাটা ভেতরের দিকে ঢুকে যাবে, এই গঠনটাকে আমরা বলছি যে ইনভ্যাজিনেশন। অগ্রপ্রান্ত মানে তো মাথায়। আচ্ছা, ভেতরে ঢুকে কি করবে, চোষক এবং রোস্টেলাম, আমরা মূল গঠন যেহেতু আগের ক্লাসে দেখেছি, সেখানে আমরা দেখেছি যে চোষক এবং রোস্টেলাম একেবারে মাথার যে প্রথম যে অংশটা সেইখানে আমরা দেখেছি এইটা তৈরি করবে। তৈরি করার পরে সে কি করবে, একটা উল্টে যাবে, কারণ মাথাটা নিচের দিকে ছিল, তাহলে উল্টানো একটা প্রো স্কলেক্স। স্কলেক্স মানে অনেক কিছু গঠন থাকে, কিন্তু এখানে সব না, শুধু চোষক আর রোস্টেলামের গঠনটা যেহেতু থাকছে এর জন্য এটাকে আমরা বলছি প্রো স্কলেক্স, এবং সেটা উল্টানো, কারণ ওই ইনভ্যাজিনেশনের সময় অগ্রপ্রান্তটা নিচের দিকে চলে গিয়েছে, এজন্য এরকম ছবি দেখব আমরা। এই ঘটনাটা ঘটতে এই শূকরের দেহে প্রায় সময় লাগে 65 থেকে 75 দিন, অর্থাৎ 2 থেকে 2.5 মাস পর্যন্ত সময় লাগে। এরপরে কি করে, এই মাংসের মধ্যে, এই শূকরের মাংসের মধ্যে সে 5 থেকে 6 বছর নিষ্ক্রিয় অবস্থায় থাকে যদি তার প্রাথমিক পোষক না পায়। এছাড়া কি হয়, যদি এই লার্ভার মানে এই প্রোস্কলক্সের সংখ্যা বা ওয়ার্মের সংখ্যা যদি 1 কেজি মাংসে 500টা পর্যন্ত থাকে, তাহলে কি হয়, তাকে বলা হয় হচ্ছে হাম বা মিজলি পোর্ক। মানে হাম হলে যেরকম ফোঁটা 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 দেখা যায় সারা শরীরে, ঠিক এরকম মাংসের মধ্যে সাদা ফোঁটা ফোঁটা দেখা যায় দেখে এটাকে বলা হয় হাম বা মিজলি পোর্ক। 1 মার্কসের কোশ্চেন হিসাবে গুরুত্বপূর্ণ, মিজলি পোর্ক কি? তখন যে শূকরের মাংসে 1 কেজি মাংসে যদি 500 বা তার বেশি ব্লাডার ওয়ার্ম থাকে, তাহলে এর গঠনকে বলা হয় হচ্ছে মিজলি পোর্ক। এই মিজলি পোর্ক অবস্থায় যে মাংসটা, এইটা যদি মানুষ অর্ধসিদ্ধ বা কোনোভাবে ঠিকমতো রান্না করে না খায়, তাহলে এটা মানুষের দেহে চলে আসতে পারে বা মানুষ তখন আক্রান্ত হয়। তো আমরা প্রথমে বলেছিলাম একটা ব্লাডারের মতন তৈরি হবে, কাঁটাগুলো থাকবে না, সেই অবস্থায় ইনভ্যাজিনেশন ভেতরের দিকে ঢুকতে থাকবে, ভেতরের ঢুকে ঢুকে তার সাকার আর স্কলেক্স তৈরি করবে। এই যে এই যে এখানে তৈরি করছে ইনভ্যাজিনেশন করে, এখানে উল্টানো প্রো এক্সকলেক্সের মধ্যে তৈরি হবে। পরবর্তীতে এই গঠনগুলাই যে গঠন তৈরি হচ্ছে, ব্লাডারটা থাকছে, এগুলাকে এই অবস্থায় আমরা তখন এটাকে আমরা বলছি হচ্ছে যে তার পরবর্তী গঠনের যে গঠনটা সেটা। চূড়ান্ত পোষক কিভাবে আসবে, ওই যে বলেছি মিজলি পোর্ক যুক্ত যে মাংসগুলা ছিল সেইটা যদি অর্ধসিদ্ধ অবস্থায় মানুষ খায়, কারণ শূকরে সাধারণত মুসলিমদের এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ওই যে বললাম যে শূকর তো আর মুসলিমরা খায় না। ইভেন মানুষ, আমাদের অঞ্চলের মানুষরা মাংসটা খুব সিদ্ধ করেই খায়, যার কারণে যেসব অঞ্চলে শূকর খায় প্লাস অর্ধসিদ্ধ খায় তাদের দেহে এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেখান থেকে মানুষের সংক্রমণ করবে, মানুষের সংক্রমণের পরে এখানে অন্ত্রে, মানুষের অন্ত্রে ওই যে প্রোস্কলেক্স উল্টানোভাবে যেটা ছিল সেটা বের হয়ে আসবে। কিভাবে বের হয়ে আসবে, মানুষের দেহে আসার পরে, মানুষের পেটে আসার পরে এটা কি হবে, যে মানুষের দেহের যে এনজাইম ইন্টেস্টাইনের, এই ইন্টেস্টাইনের ইসের কারণে, বিভিন্ন এনজাইমের কারণে এর এই অংশগুলা
নষ্ট হয়ে যাবে এবং ওই উল্টানোভাবে অন্ত্রে এরা আটকে থাকতে পারে। রোস্টেলাম হুক এগুলো তো অলরেডি তাদের তৈরি হয়ে গেছে। গলা যেটা ছিল সেই গলা থেকে এবার প্রোগ্লটিড বের হওয়া শুরু করবে। আমরা জানি এখানে এর সংখ্যা বাড়তে থাকে, এভাবে প্রোগ্লটিডগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে তাদের সংখ্যা ওই যে 800 থেকে 1000 হয়ে থাকবে এবং পূর্ণাঙ্গ দশায় অর্থাৎ প্রজনন তন্ত্র সহ সমস্ত গঠন কমপ্লিট হতে মানুষের দেহে তাদের লাগবে হচ্ছে 70 থেকে 90 দিন, অর্থাৎ প্রায় 3 মাস পর্যন্ত তাদের লাগবে এবং পূর্ণাঙ্গ কৃমি তৈরি হবে। এ হচ্ছে এদের জীবনচক্র। খুব কঠিন না, 7টা ধাপ একটু মনে রাখা, বুঝে বুঝে মনে রাখলে এটা অনেক সহজ মনে হবে। এই যে ব্লাডার ওয়ার্ম যেটা আমরা বললাম যে মূল গঠন, পরবর্তীতে এই অংশটা ব্লাডারটা নষ্ট হয়ে যায় এবং এখান থেকে অংশগুলা বাড়তে থাকে এবং পূর্ণাঙ্গ কৃমির সৃষ্টি করে। আমরা যে পুরো জিনিসটা দেখলে এরকম দেখায়। তো আমরা একটু এক নজরে যদি দেখি, প্রথম যেটা এই যে মানুষের দেহে এইটা ছিল পূর্ণাঙ্গ টেনিয়া। এই পূর্ণাঙ্গ টেনিয়ার থেকে নিষিক্ত যে গ্রাভিড প্রোগ্লটিডসগুলো বের হয়ে যাচ্ছে, সেইটা শূকর খাচ্ছে। শূকরের মাংসে এইটা ইন্টেস্টাইনে যে হেক্সাগান থাকছে, পরে পেশিতে চলে যাচ্ছে। পেশি থেকে যখন মানুষ এটাকে খাচ্ছে তখন মানুষের অন্ত্রে চলে আসছে। এটা অন্ত্রের গঠন দেখতে পাচ্ছি, এটা অন্ত্রের গঠন, এইটুকু হচ্ছে মাংসপেশি। তো এখানে আসার পর এই যে প্রোগ্লটিডস প্রোএক্সকলেক্স এটা বের হয়ে আসবে, বের হয়ে এটা গঠনগতভাবে পূর্ণাঙ্গ কৃমিতে রূপান্তরিত হবে। তো এই যে শূকর মানুষ এগুলোর ছবি কিন্তু এভাবে আঁকা যায় না, তো কি করতে হয়, এই পাশে লিখতে হয়। জাস্ট তুমি এইভাবে লিখবা, এখানে মানুষ এখানে শূকর, তার মানে এইটুকু মানুষের দেহে ঘটছে, এইটুকু শূকরের দেহে ঘটছে। জাস্ট এভাবে লিখলে হবে, সব ছবি আঁকানোর কিন্তু প্রয়োজনীয়তা থাকে না। আবার তুমি পূর্ণাঙ্গ কৃমির ছবি যদি এইটুকু আঁকতে সময় লাগে তাহলে পূর্ণাঙ্গ কৃমি আঁকতে পারো বা পয়েন্টসগুলাও তুমি লিখতে পারো, তাহলেও কিন্তু হবে। তবে অবশ্যই জীবনচক্র আসলে ইন্ডিভিজুয়াল ছবি দাও আর না দাও, এরকম একটা সার্কেলিক ছবি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভালো মার্কস পেতে হলে অবশ্যই তোমাকে এই সার্কেলটা দেখাতে হবে এবং চেষ্টা করবা, এই ছবিতে যদিও পয়েন্ট নেয় শুরুটা কোথা থেকে, চেষ্টা করবা পয়েন্টটা লিখতে 1 2 3 4 5 6 এরকম যে পয়েন্টগুলো লিখলে সেটা আরও টিচারের কাছেও মনে হয় হ্যাঁ জানে এখান থেকে শুরু হয়েছে, বা জিনিসটা অনেক ভালো হয়। সো চেষ্টা করবা যত টেকনিক্যালি তোমার নোট করেই পড়তে হয় এরকম না, কিন্তু তোমার সবাই একই বই পড়বে, একই নোট পড়বে বা একইভাবে শিখবে, বাট তোমার প্রেজেন্টেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একই জিনিস পড়ে খাতায় তুমি কি প্রেজেন্ট করছো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সব টিচারই কিন্তু অনেক ভালোভাবে তার এডুকেশন লাইফ কমপ্লিট করে আসছে, কিন্তু সব টিচার ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে না দেখে তোমার তার ক্লাস হয়তো ভালো লাগছে না, এটা হতে পারে। কিন্তু তার মানে এই না যে ওই টিচার জানে না বা ওই টিচার কিছু পারে না, পারে না না, হয়তো সে সবই জানে সবই পারে, কিন্তু তার প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট দেখে তোমার তারটা ভালো লাগছে না। ঠিক তেমনই তোমরা সব স্টুডেন্টরাই কিন্তু পড়াশোনা করছো, জানছো, কিন্তু তোমার প্রেজেন্টেশনটা কত সুন্দর তার উপরে ডিপেন্ড করে কিন্তু তুমি ভালো মার্কস পাচ্ছ। সো প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করবা, সুন্দর করার চেষ্টা করবা, নিট ক্লিন করার চেষ্টা করবা, তাহলে অনেক ভালো মার্কস পাওয়া যাবে। আচ্ছা, এখন আসি এদের যেই রোগ বা নিয়ন্ত্রণ ব্যবস্থা। তো এদের রোগটা হচ্ছে 2 ধরনের হয়ে থাকে, পূর্ণাঙ্গ আর লার্ভা দশা। তো টিনিয়াসিস হচ্ছে পূর্ণাঙ্গ যে দশাটা, সেই দশার মাধ্যমে যেটা হয়ে থাকে, সেই দশার ক্ষেত্রে যেটা হয় সেটা। এক্ষেত্রে কী কী লক্ষণ দেখি আমরা, অতিরিক্ত ক্ষুধা লাগে, কারণ মানুষের পেটে যখন টেনিয়া থাকে তখন সে মানুষের সমস্ত পুষ্টি নিয়ে নিচ্ছে, খাবার যা খাচ্ছে, যখন তার তো পুষ্টির অভাব, তখন তার অতিরিক্ত ক্ষুধা লাগবে। যদি অতিরিক্ত পরিমাণে থাকে তাহলে তার খাদ্য চলাচলে অসুবিধা করবে, তখন পেটে ব্যথা তৈরি হবে, বদহজম হতে পারে, ওই যে সঠিকভাবে পরিপাক হতে দেয় না তার বিভিন্ন এনজাইমেটিক কারণে। বদহজম হলে সাধারণত কি হয়, ডায়রিয়া দেখা দেয়। আচ্ছা, বমি বমি ভাব থাকে,
রক্ত স্বল্পতা, যেহেতু ইন্টেস্টাইনের বিভিন্ন অংশের রক্তনালীর সাথে যুক্ত থাকছে, রক্তনালী সে হচ্ছে অ্যাটাক করতে পারে। স্নায়বিক তাদের যে লার্ভা দশাগুলো থাকে বা এরকম স্নায়বিক বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। রক্তে অ্যালার্জেটিক বেড়ে যায়, যার ফলে অ্যালার্জি বেড়ে যায়, যার কারণে ইওসিনোফিলের সংখ্যাটা বেড়ে গেলে সাধারণত এই ধরনের হয়। আর পুষ্টির অভাব হলে সাধারণত কী হয়, ওজন হ্রাস পায়। তারপরে হচ্ছে অতিরিক্ত পরিমাণে হলে খাদ্যনালী ছিঁড়ে যেতে পারে বা ছিদ্র হয়ে যেতে পারে, খাদ্যনালীতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যার কারণে খাদ্য নিচের দিকে নামতে পারে না, তখন এই যে কোষ্ঠকাঠিন্য বা মলত্যাগে অনেক প্রবলেম হতে পারে। সিস্টিসার্কোসিস, এইটা কি আমরা বলেছি পূর্ণাঙ্গ কৃমি টেইনিয়া বলি, এজন্য টেইনিয়াসিস, পূর্ণাঙ্গ কৃমিতে যেটা হবে। আর লার্ভা দশা যেটা ছিল ব্লাডার ওয়ার্ম, তার আরেকটা নাম হচ্ছে সিস্টিসার্কাস, ওই জন্য আমরা এটাকে বলছি সিস্টিসার্কোসিস। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যেটা হয়ে থাকে মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয়। এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা মেইনলি এই যে দেখতে পাচ্ছি যে চোখের এই লার্ভাগুলো তো দেহের বিভিন্ন অংশে চলে যাবে যখন পরিভ্রমণ করে শুকরের কোনো কারণে এটা হয় যে ওই যে বলেছি মানুষের দেহ আসতে পারে, মানুষ যদি শাকসবজি ভালো করে ধুয়ে না খায়, যদি ঠিকভাবে মলত্যাগ করে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, বা অর্ধসিদ্ধ মাংস কোনোভাবে মিসলি পোর্কটা সে খেয়ে ফেললো, তাহলে বা ওই যে যেটা গ্রাভিড ওইটা যদি কোনোভাবে তার শরীরে ঢুকে পড়ে, তাহলে তো তার ওই রক্তনালীর মাধ্যমে বিভিন্ন অঙ্গে চলে যেতে পারে। মিজলি পোর্কের অন্য অন্য পার্ট বা কোনো কারণে যদি যায়, তাহলে কি হতে পারে, এই যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে তার চোখের আক্রান্ত করতে পারবে, তার মস্তিষ্কে আক্রমণ করতে পারবে, তখন এই অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। রোগ নিয়ন্ত্রণ যে ব্যবস্থা, সেক্ষেত্রে আমরা দেখব দুইটা পার্ট, একটা হচ্ছে চিকিৎসা আর একটা হচ্ছে প্রতিরোধ, দুইভাবে এদের করা যেতে পারে। চিকিৎসা কখন করি, যখন হচ্ছে রোগটা হওয়ার পরে যেই ধরনের আমরা প্রসিডিউর বা যে ধরনের ব্যবস্থাটা নিই সেটা হচ্ছে চিকিৎসা। আর প্রতিরোধটা কি, যেন না হয় তার জন্য যে ব্যবস্থা নিব সেটা হচ্ছে প্রতিরোধ। তো চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা দেখব, অ্যান্টি হেলমিন্থ ড্রাগ, অর্থাৎ কৃমিনাশক যে ওষুধগুলো আছে, ক্যামোকুইন, অ্যান্টিফেন, কুইনক্রিন, অ্যাক্রোনিল, এই ধরনের যে ওষুধগুলো আছে এইগুলো আমরা খেতে পারি। আর এক ধরনের ফার্ন আছে অ্যাসপিডিয়ন, এইটার থেকে এক ধরনের উপাদান থাকে, এইটা হচ্ছে ফিতাকৃমি চিকিৎসায় অনেক সময় ব্যবহার করা হয়। আর যদি আমরা বলেছি এর যে স্কলেক্সটা আছে, এইটা হচ্ছে ইসের সাথে যখন যুক্ত হয়ে থাকে ইন্টেস্টাইনের সাথে, তো দেখা যাচ্ছে কোনো কারণে আমরা ওষুধটা খেলাম, প্রোগ্লটিডগুলো নষ্ট হয়ে গেল, কিন্তু তার স্কলিক্সের যে গলার অংশ সেখান থেকে তো আমরা জানি প্রতিনিয়ত লম্বা নতুন নতুন প্রোগ্লটিডস তৈরি হতে পারে। সেক্ষেত্রে কী হয়, কোনোভাবে ওষুধ খেয়েও কিন্তু এটা নিরাময় করা সম্ভব হয় না, তখন এটাকে কিন্তু সার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে এই অংশটা দেহ থেকে বের করে নিয়ে আসতে হয়, আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব হয় না। প্রতিরোধ আমরা নর্মালি জানি, কৃমির ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে কাঁচা শাকসবজি ফলমূল ধুয়ে খেতে হবে, দেন হচ্ছে স্যানিটারি যেই পায়খানা সেটা ব্যবহার করতে হবে, অর্ধসিদ্ধ, যেহেতু অর্ধসিদ্ধ মাংস খাওয়ার মাধ্যমে এটা মানবদেহে আক্রমণ করে, জন্য মাংসটাকে ভালো করে রান্না করতে হবে। মিজলি পোর্ক দেখলে বোঝা যাচ্ছে এ ধরনের মাংস কেনাও যাবে না এবং খাওয়াও যাবে না। প্লাস স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, হাত পরিষ্কার খাওয়ার আগে এবং বাথরুম থেকে আসার পরে, এ ধরনের যে নর্মাল যে প্রসিডিউরগুলো আছে এগুলো মেনটেন করার চেষ্টা করতে হবে। এই যে এখন যেটা, এই যে আমি যেই অংশগুলো পড়লাম, প্রজনন, মানে আজকের ক্লাসে যাই পড়ছি এগুলো কিন্তু সবই ফোর্থ ইয়ারে আছে, ফোর্থ ইয়ারে এই জিনিসগুলাই পড়তে হবে। সো এখানে যদি তুমি পড়ো তাহলে তোমার পরজীবী বিদ্যার যে পার্টটা আছে সেখানে এটা অনেক সহজ হয়ে যাবে। সো আমি বলবো যে এই টপিকের কোনো অংশ, মানে এই যে 10 ইয়ার কোনো অংশই তোমরা বাদ দিবা না, এটা অবশ্যই পড়তে হবে। আবার তুমি সেকেন্ড ইয়ারে উঠে যখন কম্পারেটিভ অ্যানাটমি পড়বা, সেখানেও এখান থেকে কিছু কিছু পার্ট আসবে। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই পরজীবী অভিযোজন তো খুব এটা 10 মার্কসের প্রশ্ন হিসাবে আসে। এর আগে আমি অ্যাসিস্টি সার্কিওসিস এটা আসতে পারে ছোট প্রশ্ন হিসাবে, বা টেনিয়াসিস এটা আসতে পারে 1 মার্কসের হিসাবে।
এ ধরনের আসতে পারে। জীবনচক্রটা আসতে পারে 10 মাসের হিসাবে, আর এখানকার এই পরজীবী অভিযোজন যেটা আছে এটা আসতে পারে 10 মাসের হিসাবে। সো এখান থেকে টেনিয়া থেকে তুমি একটা প্রশ্ন পাবাই, সেটা শর্ট প্রশ্ন হোক আর ব্রড প্রশ্ন হোক, থাকবেই। সেজন্য তোমাকে এই চ্যাপ্টারটা ভালো করে পড়তেই হবে। এদের কি দেহ লম্বা চ্যাপ্টা হওয়ার কারণে অন্ত্রে সহজে অবস্থান করে, পেরিস্টালসিস মানে সংকোচন প্রসারণ এড়াতে পারে। যেহেতু ফ্ল্যাট থাকে সেজন্য সে খাবারের সাথে সহজে যখন সংকোচন প্রসারণ হয় তখন সে সেখান থেকে আর নিচে নামে না। দেহের প্রাচীরের গঠন এরকম থাকে যে তার পোষকের কোনো এনজাইম তার দেহের ভেতরের কোনো অঙ্গকে নষ্ট করতে পারবে না। তারপরে হচ্ছে আমরা 3 নম্বর পয়েন্টে যদি আসি, টেগুমেন্টারি মাইক্রোভিলাই বা ওই যে মাইক্রোভিলাই মানে আঙুলের মতন অভিক্ষেপ থাকে, প্রায় ছোট ছোট পোর্ট থাকে, যার কারণে খুব সহজে পোষকের যেই পুষ্টি উপাদানটা পরিপাকৃত সেই পুষ্টি উপাদান খুব সহজে সে তার দেহে পরিশোষণ করতে পারে। অধিক অম্লীয় ক্ষারীয় পরিবেশে বাস করতে পারে। তাদের এর রেঞ্জটা হচ্ছে 4 থেকে 11। 7 হচ্ছে নিউট্রাল, 7-এর নিচে হচ্ছে অম্লীয় আর 7-এর উপরে হচ্ছে ক্ষারীয়। যেহেতু এরা ইন্টেস্টাইনে থাকে, আমরা জানি পাকস্থলী হচ্ছে অ্যাসিডীয়, তার মানে অম্লীয় মাধ্যম, সেখানেও তাকে বেঁচে থাকতে হবে। আবার যখন সে ক্ষুদ্রান্তে আসবে বা ডিওডেনামে আসবে সেই পরিবেশটা হচ্ছে ক্ষারীয়, তাহলে সেখানেও তাকে বেঁচে থাকতে হবে। সো এজন্য সে এই যে হিউজ একটা রেঞ্জ 4 থেকে 8 এই রেঞ্জের ভেতরে সে পিএইচ সহ্য করতে পারে। অন্তঃবিস্রবণ চাপে পোষকের কলারসের চাপের চেয়ে কম হওয়ায় খুব সহজেই যে বাইরে থেকে কোনো জিনিস তার দেহে ঢুকে নষ্ট করবে সেরকম কিন্তু করতে পারে না, অথবা ভেতরে মানে তার একটা অবিস্রবণিক ক্ষমতাটা অনেক বেশি নিয়ন্ত্রণ করার। যেহেতু সরাসরি পোষক থেকে পুষ্টি উপাদান গ্রহণ করছে, এজন্য এর পরিপাকের কোনো প্রয়োজন নাই, পরিপাকতন্ত্রেরও কোনো প্রয়োজন নাই। যত কম অঙ্গ থাকবে তার যেহেতু তার শক্তির একটা বিষয় আছে, সেক্ষেত্রে এ ধরনের পার্টগুলো তার জন্য একটা অভিযোজনীয় বৈশিষ্ট্য। অবাত শোষণ এবং সাবাত শোষণ, অর্থাৎ সে যখন বাইরের পরিবেশে আসবে সেখানেও সে থাকতে পারবে অক্সিজেনের উপস্থিতিতে, আবার ইন্টেস্টাইনে যখন আছে তখনও কিন্তু সে বেঁচে থাকতে পারবে। এদের কোনো সংবেদী অঙ্গ নাই, দরকার নাই তো, কারণ এরা থাকে দেহের অভ্যন্তরে একেবারে সুরক্ষিত অবস্থায়, কোনো অন্য প্রাণীর ক্ষতি করার তার কোনো প্রয়োজনীয়তা নাই, এজন্য তারা এই ধরনের অঙ্গাণুগুলা থাকে না। হুক এবং স্কোয়ালাক্স দ্বারা সে পোষক দেহে আটকে থাকতে পারে। ওই যে পোষক দেহে আটকে না থাকলে তো মলের সাথে সে বের হয়ে আসবে পূর্ণাঙ্গ প্রাণীটায়, এজন্য সাধারণত এই ধরনের অভিযোজন তাদের থাকে। ব্লাডার অংশ হজম হয়, কিন্তু স্কলেক্স যখন পুরো অংশটা মানবদেহের পাকস্থলীতে আসছে তখন কিন্তু কোনোভাবেই তার স্কলেক্স নষ্ট হয় না ওই পাকস্থলীর উপাদানগুলা দিয়ে, এনজাইম দিয়ে। শুধু কোনটা নষ্ট হয়, ব্লাডার যে থলিটা ছিল সেই থলিটা নষ্ট হয়। তাহলে এটা তার একটা অভিযোজনীয় ক্ষমতা। পোষকের পিত্তরস প্রোক্সকলক্সকে উল্টানোভাবে বের হতে সাহায্য করে, অর্থাৎ পিত্তরসের মধ্যে এমন কিছু উপাদান থাকে উত্তেজনা তৈরি করে, যার কারণে খুব সহজে সে এখান থেকে বের হয়ে আসতে পারে। প্রচুর ডিম, আমরা দেখেছি একটা প্রোগ্লটিডের মধ্যে যদি 30 থেকে 40,000 ডিম থাকে, তাহলে প্রতিদিন এরকম তার 3 থেকে 4টা প্রোগ্লটিড খসে পড়ছে, এবং তার প্রায় 1000টা পর্যন্ত প্রোগ্লটিডস যদি থাকে, এবং প্রতিকূল পরিবেশে যদি 40,000 থেকে যদি 10টাও তার ডিম্বাণু পরিস্ফুটিত হইতে পারে, তার পোষকের দেহে যাইতে পারে, তাহলে তার বংশবিস্তার সম্ভব। এজন্য সে প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারবে। এই ছিল হচ্ছে এই টেনিয়ার যে মূল বিষয়গুলা, 2টা ক্লাসে আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর সাথে একটু বইটাকে মিলিয়ে পড়বা, এবং এখন থেকে চেষ্টা করবা যে রেফারেন্সগুলো দেওয়ার জন্য। রেফারেন্স কিভাবে লিখতে হয় এটা আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব, অথবা তোমরা একটু নেটে গুগলে সার্চ দিলে দেখবা যে এগুলো সম্পর্কে পাবা। যে ভালো মার্কস পাওয়ার এটাও কিন্তু একটা টেকনিক, শুধু একটা বই না, তুমি যদি এর সাথে আরও 2-3টা বই তোমার সেমিনার থেকে অ্যাড করে রেফারেন্সগুলো দাও তাহলে অনেক ভালো মার্কস পেতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাসে আবার ইনশাআল্লাহ কথা হবে। সে পর্যন্ত সবাই